হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 তে স্বাগত জানাই। তো আজকে তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড চ্যাপ্টার পাইচিত্র যে কোষিদিঘি 2 সেই অঙ্কগুলো শুরু করব। আর কোষিদিঘি 2 এর আগে যে নিজে করি 2 এবং উদাহরণের সমস্ত কিছু অঙ্ক, যেমন পাইচিত্রর কী জিনিস, স্তম্ভচিত্র কী জিনিস, কেন্দ্রীয় কোণ কী জিনিস, পরিসংখ্যা বিভাজন তালিকা কী জিনিস, ট্যালি মার্ক কী জিনিস, সমস্ত কিছু আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি। তো যারা সেই আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও। এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি আমি দিয়ে দেবো, অতি অবশ্যই দেখে নিও। তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে ভালো মতো বুঝতে পারবে। তাছাড়া আমি এই ভিডিওর মধ্যে কিছু কিছু অংশ তোমাদের বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। আজকে ক্লাস 8-এর কোষিদিঘি 2 এর পাইচিত্র চ্যাপ্টারটা শুরু করছি। তো দেখো, 1 নম্বরের অঙ্কটা বলেছে যে গত মাসে রোহিতদের 23 দিন, এখানে 23 দিন দেয়নি, এটা 22 দিন হবে। 22 দিনে পঠন পাঠন হয়েছিল, সেই এক এক দিনে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা তোমাদের এখানে দিয়ে দিয়েছে। যেমন প্রথম দিন 15 জন, তারপরে 43 জন, তারপরে 51 জন, তারপরে 47 জন, এরকমভাবে 22 দিনে তোমাদের একটা লিস্ট দিয়েছে। এটা হচ্ছে কাঁচা তত্ত্ব। তাহলে এই কাঁচা তত্ত্বের উপর নির্ভর করে তোমাকে একটি স্তম্ভচিত্র এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি, আমি এখানে আবারও করে দিচ্ছি সেটা। তাহলে কি কি আছে দেখো, এখানে হচ্ছে ছাত্রছাত্রীর উপস্থিতি আছে একটা, আর এটা সেই ছাত্রছাত্রী কদিন পঠন পাঠন হয়েছে সেইগুলো, মানে কদিন এসছে। যেমন 15 জন ছাত্রছাত্রী কদিন এসছে, 43 জন ছাত্রছাত্রী কদিন এসছে, সেটা একটি ছকের মাধ্যমে, টেবিলের মাধ্যমে তোমাকে বোঝাতে হবে। সেটাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে এখানে কি লিখব? এখানে লিখব হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, সেটা কিসে আছে? জোনে আছে। ঠিক আছে, মাঝখানে রাখবো কি? ট্যালি মার্ক। তারপরে এখানে কি রাখবো? পঠন পাঠনের দিন, পঠন পাঠনের দিন। পঠন পাঠনের সংখ্যা হবে, পঠন পাঠনের সংখ্যা, সেটা কিসে আছে? দিনে আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। যে এখানে দেখো স্টুডেন্টগুলো আছে, এতজন স্টুডেন্ট করে ক্লাসে এসছে। ঠিক আছে, তাহলে সেই স্টুডেন্টগুলো কত দিন টোটালে এসছে সেইগুলোকে আমি সংখ্যায় লিখবো, সেটাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা। কীরকম একটু বুঝে নাও। দেখো কত সংখ্যা থেকে শুরু হয়েছে সেটা দেখো, সব থেকে ছোট মনে হয় 5ই আছে, তাই না? 5 সংখ্যা থেকে শুরু হয়েছে, তার মানে একদিন 5 জন স্টুডেন্ট এসছে। তাহলে এই 5 জন আমরা চেষ্টা করব ছোট থেকে বড়োভাবে সাজাতে। ওই এখানে 15 আছে জন, আমি 15 লিখে দিলাম, 43 আছে জন 43 লিখে দিলাম, এরকমভাবে করব না। চেষ্টা করব সব থেকে ছোটোগুলো থেকে তারপর আস্তে আস্তে বড়োর দিকে যাব। ঠিক আছে, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে দেখো 5 জন একদিনই এসছে, দেখো আর কোথাও 5 নেই, তার মানে 5 জন নেই। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কি? 5 জন। সেটা কয়দিন এসছে? একদিন এসছে। তাহলে একদিনটাকে আমি ট্যালি মার্কে কী করে প্রকাশ করব? একটা দাগ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এবার দেখো 5-এর পরে কত আছে? 10-এর মধ্যে আর কোনো সংখ্যা নেই। 10 থেকে 20-র মধ্যে সংখ্যা কি আছে? 15 আছে। তার মানে এখানে লিখব 15 জন। তাহলে এবার এখানে দেখতে হবে যে 15 জন করে স্টুডেন্ট, 15 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে। দেখো এখানে 15 জন, এই লাইনে আর 15 নেই, এই লাইনেও 15 নেই, এই লাইনেও আর 15 নেই। তারপর 15 জন করে ছাত্রছাত্রী একদিনই এসছে। আচ্ছা, এখানে কিন্তু একটা সংখ্যায় লিখবো, আর এখানে একটা যেটা বড় হাতের আই হয় সেভাবে দেবো, একটা ছোট একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 15, 20 থেকে 30-এর মধ্যে আর কোন সংখ্যা আছে? 20 থেকে 30-এর মধ্যে 38 আছে। 38-এর আগে কোনো সংখ্যা আছে? 38-এর আগের কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তার মানে 38 হবে। তাহলে 38 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে সেটা দেখো, এই লাইনে 38 আর নেই, এই লাইনে 38, একটা তো পেয়েই গেলাম, আর নেই, তার মানে 38 জন করে ছাত্রছাত্রী একদিনই এসছে। ঠিক আছে, তারপরে দেখো 38-এর পরে, মানে যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো দাগ দিয়ে দাও, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। তাহলে এগুলো নিয়ে নিয়েছি, তাই তো? আচ্ছা এবার দেখো 38-এর পরে কি হয়? 40। 40-এর পরে 50-এর ঘরে কি কি সংখ্যা আছে দেখো? 43, 43-এর আগে 42 আছে, তাহলে 42 সংখ্যা। আর দেখো কোথায় আছে? আর কোথাও নেই, তার মানে 42 করে ছাত্রছাত্রী একদিনই এসছে। এবার 43 দাগাও। এবার 43, একটা, দুটো, তিনটে, চারটে, 43 জন 4 দিন এসছে। তার মানে 4টি সাজাবো ট্যালি মার্কে। কী করে সাজাতে হয়? 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা 5 হলে কি হতো? 1 2 3 4, এটা নিয়ে 5 হতো। 6 হলে আরেকটা হতো, 7 হলে আরেকটা হতো, 8 হলে আরেকটা হতো, 9 হলে আরেকটা হতো, 10 হলে আরেকটা, এরকম। মানে কি বুঝলাম ট্যালি মার্কটা কী করে সাজাতে হয়? 4টে দাগ দিয়ে
তার উপরে একটা লম্বা দাগ দিলে সেটা 5টা হয়ে যায়, ঠিক আছে? এটাকে ট্যালি মার্ক বলে। তাহলে 43 জন করে কদিন এসছে? 4 দিন এসছে, তাহলে 43 হয়ে গেল। 43-এর পরে আছে 47 দেখো কোথায় আছে, 1 2 3 4 5টা 6টা, তারপরে 47 জন করে 6 দিন এসছে। এবার 6 লিখবো, আর 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? 47-এর পরে আছে 51, তাহলে 51 দেখো কজন আছে, 1 2 3 4 5 6 7 8 8 জন, 51 জন করে 8 দিন এসছে। তাহলে 51 জন করে কদিন এসছে আমি এখানে লিখলাম ছোট করে 8, আর 8 কী করে লিখবো, 1 2 3 4 5 6 7 8, বোঝা গেছে? এইটাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা, কেমন? আচ্ছা, এইবার এই পরিসংখ্যা বিভাজন তালিকার উপরে নির্ভর করে আমাকে এটি স্তম্ভচিত্র সাজাতে হবে। তাহলে স্তম্ভচিত্রটা আমি এই পাশে সাজাবো, তাই এইটুখানি অংশ আমি কেটে দেবো, মুছে দিই। তার সাথে আমি শর্টকাটে লিখে দিই যে কজন, 5 জন করে কদিন এসছে, 1 দিন, 15 জন করে 1 দিন, 38 জন করে 1 দিন, 42 জন করে 1 দিন, 43 জন করে 4 দিন, 47 জন করে 6 দিন, 51 জন করে 8 দিন, ঠিক আছে? আমি এটা লিখে রাখলাম, কারণ এগুলো আমি মুছে দেবো। আমরা কি করব, একটা স্তম্ভচিত্র আঁকবো। স্তম্ভচিত্র আঁকতে গেলে কি করতে হয়, একটা সংখ্যা রেখা সাজাতে হয়, যেটা ও এক্স অ্যাক্সিস এটাকে বলা হয়, মানে ও এক্স রেখা একটা, আর একটা ও ওয়াই রেখা, ঠিক আছে? আরও চিহ্ন দিতে হয়। আচ্ছা, এইবার কি করব, এটাকে অনুভূমিক রেখা বলে, এটাকে উল্লম্ব রেখা বলে। অনুভূমিক রেখার মধ্যে আমি কি রাখবো, ছাত্রছাত্রীর সংখ্যাগুলো, 5 জন 15 জন 38 জন 42 জন, তার মানে কি সাজাই, প্রথমে 5 জন, তারপর 15 জন করে আসছে, তারপর 38, তারপর 42, তার একটু বড় হবে 42-এর পরে 43 47 51, 43 47 51, ঠিক আছে? আচ্ছা, এগুলো কি লিখলাম, ছাত্রছাত্রীর সংখ্যা, আর এটাকে অনুভূমিক রেখা বলে। উল্লম্ব রেখায় কি রাখবো, যে পঠন পাঠনের দিন, একটু উল্টো করে লিখতে হবে, পঠন পাঠনের সংখ্যা বা সংখ্যা, সেটা কিসে আছে, দিনে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 5 জন করে 1 দিন এসছে, 15 জন করে 1 দিন, তাহলে আমরা কি ম্যাক্সিমাম সংখ্যা দেখছি 8 দিন এসছে। তাহলে আমরা এটাকে এক এক করে ঘর করব, 1 2 3 4 5 6 7 8, এক্সট্রা আরও 2টো ঘর বানিয়ে দেব। তাহলে এটা 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এগুলো হচ্ছে পঠন পাঠনের সংখ্যা, সেটা দিনে আছে। আচ্ছা, এবার আমরা এর মধ্যে স্তম্ভচিত্র তুলব। 5 জন করে কদিন এসছে, 1 দিন, তার মানে এই এক ঘর থেকে একটা স্তম্ভ উঠবে। আচ্ছা, 15 জন করে কদিন এসছে, 1 দিন, তাহলে এটাও এইভাবে আসবে। তারপরে 38 জন করে 1 দিন, এটাও এইভাবে আসবে। 42 জন করে 1 দিন, এটাও এভাবেই উঠবে স্তম্ভ। 43 জন করে 4 দিন, মানে এই 4-এর সোজাসুজি, 43 থেকে একটা স্তম্ভ উঠবে। তারপরে 47 জন করে 6 দিন, মানে এই সোজাসুজি আসবে। আর 51 জন করে কদিন আসছে, 8 দিন, তার মানে এই 8-এর সোজাসুজি, মানে এখান থেকে একটি স্তম্ভ উঠবে। তোমরা অবশ্যই স্কেল দিয়ে এগুলো সোজা, যেমন এই 6-এর সোজাসুজি যেমন থাকে লাইনটা, আর 4 মানে এই স্তম্ভগুলো যেমন এই সংখ্যার সমান সমান থাকে, তাই আমরা স্কেল দিয়ে এগুলোকে টেনে দেব। এইটাকে বলা হয় স্তম্ভচিত্র। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকাও পেয়ে গেলাম, স্তম্ভচিত্র আমরা পেয়ে গেলাম। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্ক করি। 2-এর অঙ্কটা, এখানে একটি স্তম্ভচিত্র করে দিয়েছে কি, 40 জন ছাত্রছাত্রীর মধ্যে এক একটা ছাত্রছাত্রী ছুটির দিনে কত ঘন্টা করে সাহায্য করে, সেটার একটি স্তম্ভচিত্র। কীরকম, যেমন 2 ঘন্টা করে সাহায্য করে, মানে ছুটির দিনে যখন বাড়িতে থাকে তখন তারা বাড়িতে সাহায্য করবে, তো 2 ঘন্টা করে সাহায্য করে কতজন, 8 জন, 3 ঘন্টা করে 12 জন। তাহলে এই একটা স্তম্ভচিত্র দিয়েছে, এই স্তম্ভচিত্র দিয়ে তোমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন 1 নম্বর প্রশ্নতে বলেছে যে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তা সেটা পুরো লিখতে হবে। যেমন 2 ঘন্টা করে, আচ্ছা স্তম্ভচিত্র সাজিয়েছি, দেখো এই দিকে ছাত্রছাত্রীর সংখ্যা রেখেছি, এটা ও এক্স, এটা ও ওয়াই, আর এইদিকে ছুটির দিনে কাজ করার সময়,
কেমন? তাহলে 2 ঘন্টা করে কাজ করে কতজন? দেখো 2 ঘন্টা করে 8 জন, 8 জন। 3 ঘন্টা করে কাজ করে কতজন? 12 জন। 4 ঘন্টা করে কাজ করে 14 জন। কেন 14 সোজাসুজি রেখাটা মানে স্তম্ভটা উঠেছে। আর 5 ঘন্টা করে কাজ করে কতজন? 6 জন। ঠিক আছে? আচ্ছা, আমরা যে আগেরটা যেমন উল্লম্বভাবে স্তম্ভচিত্র এঁকেছি, এটা দেখো অনুভূমিকভাবে স্তম্ভচিত্র এঁকেছে। যে কোনো একরকমভাবে দিলেই হলো। যদি উল্লম্বভাবে হয় তাহলে এইভাবে সোজাসুজি উঠবে, আর অনুভূমিকভাবে হলে এইভাবে আড়াআড়িভাবে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার 2-এর প্রশ্ন, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2-এর প্রশ্ন বলেছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় ধরে বাড়ির সাহায্য করে? কি দেখেই মনে হচ্ছে সবচেয়ে বেশি কাজ করেছে 5 ঘন্টা করে। কতজন স্টুডেন্ট? 6 জন স্টুডেন্ট। তাহলে উত্তর হবে 6 জন স্টুডেন্ট। 3-এর অঙ্কটা বলেছে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে? 2 ঘন্টা করে কতজন সাহায্য করে? 8 জন। তার মানে 3-এর উত্তর হবে 8 জন। বোঝা গেছে? চল এবার 3 নম্বরের অঙ্ক করি। দেখো এবার 3-এর অঙ্কটা একটা বৃত্তের মধ্যে দেখো এগুলো এঁকেছে। তাহলে এর আগের দুটো অঙ্কতে আমরা দেখলাম একটা রেখার মধ্যে স্তম্ভচিত্র উঠেছে, ওগুলোকে বলে স্তম্ভচিত্র। আরেকটাকে বলে পরিসংখ্যান বিভাজন তালিকা, যেটা ছক তৈরি করতে হয়। আর এইটাকে বলা হয় পাইচিত্র। আমরা পাইচিত্রর অঙ্কই করছি, তাই এই ছবিটা মানে বৃত্তের মধ্যে এঁকে দেখানোকে বলা হয় এটাকে পাইচিত্র। ঠিক আছে? পাইচিত্রের মধ্যে কটা জিনিস, কী জিনিস থাকে দেখো। একটা হচ্ছে কেন্দ্রীয় কোণ থাকে, কেন্দ্রীয় কোণ বার করতে হয়। আর এই যে এক একটা বৃত্তের অংশকে, এইগুলোকে বলা হয় বৃত্তকলা। এগুলোকে বলা হয় বৃত্তকলা। ঠিক আছে? আমি এই জিনিস গত ক্লাসে ভালো মতো বুঝিয়ে দিয়েছি। যদি আরও ভালো মতো বুঝতে চাও আগের ক্লাসটা দেখে নিও। ঠিক আছে? তাহলে এই বৃত্তটাকে বলা হয় পাইচিত্র, এটাকে এক একটা অংশকে বলা হয় বৃত্তকলা। আচ্ছা, এখানে দেখো শতকরায় হিসাব করেছে। তা প্রথম প্রশ্ন দেখো, এই ছবি থেকে তোমাকে একটা এবার প্রশ্নের উত্তর দিতে হবে। কি দেখো প্রথম প্রশ্নটা, লোকসঙ্গীতের শ্রোতা বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি? বৃত্তাকার ক্ষেত্র মানেই পাইচিত্র। পাইচিত্র বলে, বৃত্তাকার ক্ষেত্রও বলা হয়। আচ্ছা দেখো, এখানে দেখো ছবিটার মধ্যে কি আছে সেটা দেখে নিই। 10% বলেছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, 10%। 30% বলেছে রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা, 40% আছে আধুনিক সঙ্গীতের শ্রোতা, আর 20% হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতা। তাহলে এখান থেকে তোমাকে প্রথমে প্রশ্ন করেছে যে অংশে বার করতে হবে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। তাহলে আমাকে সম্পূর্ণ বৃত্তাকার দেখো কি কি আছে। প্রথমে হচ্ছে 20, তারপরে 10, তারপরে 30, তারপরে 40। এখানে কত হচ্ছে? 40 আর 70, 100। যোগ করলে 100 তো পাবেই। আবার অন্যভাবেও তুমি যদি ভাবো, যেহেতু এটা শতকরায় বলে, যে শতকরা মানে আমরা জানি 100-র মধ্যে বিচার করে। 30% মানে 100-র মধ্যে 30, 10% মানে 100-র মধ্যে 10। বোঝা গেছে? তাই তোমাকে আমি যোগ করে দেখিয়ে দিলাম যে এটা যোগ করলে 100ই হবে। তাহলে তোমাকে বলেছে এই যে এক একটা বৃত্তকলাগুলো, এই এক একটা বৃত্তকলাগুলো টোটাল পুরো পাইচিত্রের টোটাল বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ সেটা বার করতে হবে। সেটা কোনটা? লোকসঙ্গীতে তোমাকে বলেছে। তাহলে লোকসঙ্গীতেরটা লেখো। লোকসঙ্গীতের শ্রোতা কত আছে? 20%। ঠিক আছে? 20%। কতর মধ্যে 20%? 100-র মধ্যে। আবার শতাংশ তুলতে গেলে তো 100 দিয়ে ভাগই করতে হয়। তাহলে 20/100। 100-র মধ্যে 20 কেটে দেবো। 5 20 100, 2 দিয়ে কাটলে 5, তার মানে 1/5 অংশ। এটাকে অংশে প্রকাশ করতে বলেছে। তাহলে লোকসঙ্গীতের হলো 1/5। তোমাকে যদি আরও যদি বার করতে বলতো তাহলে আমি সেটাও দেখিয়ে দিই। তাহলে ধ্রুপদী কী হবে? ধ্রুপদী হবে 10%, অর্থাৎ 10/100। এটাকে বলে তার 10 দিয়ে কাটলে 1/10 অংশ হয়ে যাবে। আর আধুনিক কি হয়ে যাবে? আধুনিকটা আছে 40%, অতএব 40/100। সুতরাং কী হবে? কাটো, 2 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, আর 5 গুণে 100, মানে 2/5 অংশ। এইভাবে বার করতে হয়। দেখো এবার 2-এর প্রশ্ন বলেছে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি? দেখো একটা 20, 10, 30, 40, তাহলে 40% সব থেকে বেশি। সেটা কি? আধুনিক সঙ্গীতের শ্রোতা। তাহলে কি লিখবো? আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি, সেটা 40%। কেমন? কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম? কোন ধরনের গানের শ্রোতা? ধ্রুপদী সঙ্গীতের গানের শ্রোতা। 3 নম্বর উত্তর কি হবে? ধ্রুপদী সঙ্গীতের গানের শ্রোতা সবচেয়ে কম।
তাহলে এই চিত্রটাকে বলা হয় পাইচিত্র। পাইচিত্রের মধ্যে কেন্দ্রীয় কোণ সেটা পরে আমি দেখাচ্ছি, কেন্দ্রীয় কোণ এখানে দেয়নি, এখানে শতাংশের মধ্যে দিয়েছে। কেন্দ্রীয় কোণ তোমাকে কখন বার করতে হবে? যখন তোমাকে কাঁচা তত্ত্ব থেকে পাইচিত্র এরকমভাবে এঁকে দেখাতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে কেন্দ্রীয় কোণ বার করে নিতে হবে। আচ্ছা চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 3-এর বিয়েরটা একইভাবে একটা বৃত্ত দিয়েছে। বৃত্তের মধ্যে আগেরটা যেমন তোমাকে শতকরা দিয়ে দিয়েছে, এখানে দেখো ডিগ্রিতে দিয়েছে, মানে কোণগুলো দিয়ে দিয়েছে। দেখো খেলাধুলা করে 90 ডিগ্রি, মানে খেলাধুলা পছন্দ করে এই বৃত্তকলাটি। যেটা 20 ডিগ্রি আছে সেটা খবর পছন্দ করে, আর যেটা 10 ডিগ্রি আছে সেটা হচ্ছে তথ্যমূলক পছন্দ করে, আর যেটা 240 ডিগ্রি আছে সেটা হচ্ছে প্রমোদমূলক বেশি পছন্দ করে, তাই তো। এবার এখান থেকে যে এই যে দেখো ডিগ্রির মানগুলো দিয়েছে না একটা বৃত্তের মধ্যে, 90 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 240 ডিগ্রি, এটাকেই বলা হয় একটা বৃত্তের পাইচিত্রের কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, এখানে ডাইরেক্ট তোমাকে কেন্দ্রীয় কোণ দিয়ে দিয়েছে। দেখো কি কি আছে প্রথমে সেটা বার করো। একটা 10, 20, 90, 240 টোটাল যোগ করো, দেখো 360 ডিগ্রি আসবে। ঠিক আছে, 90, 100, 240 আর 20-তে 260, মানে 360 ডিগ্রি আছে। কেন? কারণ আমরা একটা সরলরেখা এইটাখানে 180 জানি, এটা 90, এটা 90, 180, এটাও 90, এটাও 90, 180, কারণ 180 টোটাল মিলে হয়ে যায় 360। আর এটাকে বলা হয় বৃত্তীয় কোণ, আর একগুলোকে বলা হয় কেন্দ্রীয় কোণ। এবার প্রথম প্রশ্ন বলেছে দেখো, পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ সেটা লেখো। তাহলে খবর কত ডিগ্রি আছে? দেখো খবর কত পছন্দ করে? 20 ডিগ্রি, তার মানে 20 ডিগ্রি আছে। 20-র মধ্যে কতর মধ্যে? 20, 360-এর মধ্যে। তাই বলেছে যে এই খবরের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্র কি 360-এর মধ্যে 20, আর এটা যেহেতু অনুপাত তাই কোনো একক হবে না, একক হচ্ছে ডিগ্রি হবে না। এবার কাটাকুটি করো, 0 কেটে গেল, 18 দুগুণে 36, মানে 1/18 অংশ। তার মানে খবর পছন্দ করে 1/18 অংশ। তারপর 2-এরটা বলেছে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি লিখি। দেখো সবচেয়ে বেশি দেখে মনে হচ্ছে 240, তার মানে সেটা প্রমোদমূলক খবর। তাহলে কি হবে উত্তর? 2-এরটা প্রমোদমূলক খবরের দর্শক সবচেয়ে বেশি। তারপর 3-এরটা বলেছে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে কম। দেখে কি মনে হচ্ছে? যেটা 10 ডিগ্রি সেটা হচ্ছে সবচেয়ে কম, সেটা হচ্ছে তথ্যমূলক খবর। তথ্যমূলক খবরের দর্শক সবচেয়ে কম। আর 4-একটা বলেছে মোট দর্শকের কত অংশ খেলাধুলা অনুষ্ঠান দেখেন লিখি। একইভাবে খেলাধুলা বলেছে, তাহলে খেলাধুলা দেখো, খেলাধুলা কত আছে? 90, তাহলে 90 ডিগ্রি কতর মধ্যে? মোট দর্শক কত? 360। কাটাকুটি করো, 9 দিয়ে 36 কাটলে 4 নং 36, মানে 1/4 অংশ। 1/4 অংশ। বোঝা গেছে? তোমার 3-এর বিয়েটাও কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 4-এর অঙ্কটায় তোমাকে একটা তালিকা দিয়ে দিয়েছে, যে তালিকায় যে প্রাপ্ত নম্বর, বাংলাতে ছাত্রছাত্রী 15 নম্বর পেয়েছে, ইংরেজিতে 20 নম্বর পেয়েছে, অঙ্কতে 30, পরিবেশে 15, শারীরশিক্ষা ও হাতের কাজে 20 পেয়েছে। তাহলে এই নম্বরগুলো তোমাকে শতকরায় দিয়ে দিয়েছে, সব 15%, 20% এরকম শতকরায় দিয়ে দিয়েছে প্রাপ্ত নম্বর। শতকরা বলতে 100-র মধ্যে, তাই তো। এইবার তোমাকে এই তালিকা থেকে একটা পাইচিত্র তৈরি করতে বলেছে, এবং প্রত্যেকটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বার করতে বলেছে। মানে এটা কোনো স্তম্ভ চিত্র তোমাকে আঁকতে বলেনি। পাইচিত্র মানে যেটা বৃত্তের মধ্যে করে দেখায়, আর বৃত্তের মধ্যে করে দেখালে কেন্দ্রীয় কোণ আঁকতেই হবে। কারণ তুমি যদি কেন্দ্রীয় কোণ না আঁকো তাহলে এটা কত ডিগ্রি টানবে সেটা তো জানবো না, ডিগ্রি বার করতেই সেটাকে কেন্দ্রীয় কোণ বলে। কেমন? তাহলে আমাকে প্রথমে কেন্দ্রীয় কোণ আঁকতে হবে। তাহলে কেন্দ্রীয় কোণ আঁকতে হলে প্রথমে আমাকে অংশটা বার করতে হবে। মানে অংশ বলতে কি, এখানে শতকরায় দিয়েছে তাই আমরা বুঝতে পারছি এটা 100-র মধ্যে। যদি এটা শতকরা না হতো তাহলে আমাকে প্রথমে মোটটা বার করতে হতো, যে মোট যদি 60 হয় তাহলে 60-এর মধ্যে 15, 60-এর মধ্যে 20, 60-এর মধ্যে 30, এইভাবে বার করতে হতো। কিন্তু আমাকে যেহেতু এটা শতকরায় বলেছে, তোমাকে এটা মোট করলে দেখো সব যোগ করবে 100ই আসবে। ঠিক আছে, তাই কেন 100 আসবে? কারণ এখানে বলেই দিয়েছে শতকরা, মানে 100-র মধ্যে বাংলায় পেয়েছে 15, 100-র মধ্যে ইংরেজিতে পেয়েছে 20, এইভাবে এটাকে অংশ বলা হয়। তাহলে বাংলায় কত হবে? 100-র মধ্যে 15, তাই 15/100, এটা হচ্ছে অংশ, তাই তো। এইবার বাংলার কেন্দ্রীয় কোণ বার করব। তুমি সরাসরি ডাইরেক্ট বার করতে পারতে বাংলার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, বা আমরা আলাদাভাবে বার করলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে অংশটা বের করে নেব, ভগ্নাংশ বের করে নিলাম। 100-র মধ্যে 15 তুমি এখানে কাটাকুটি করতে পারো, বা 100-বারেও কাটাকুটি করতে পারো। এবার আমরা বাংলা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বার করব। কি লিখব? যে বাংলা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান সমান, আগে ভগ্নাংশটা লিখব 15/100,
কেন্দ্রীয় কোণ, তাহলে কার সাপেক্ষে বার করব? কেন্দ্রীয় কোণ মানে কি, এই যে পুরো বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ হচ্ছে বৃত্তকলা, তাহলে পুরো বৃত্তাকার ক্ষেত্র মানে 360 চলে আসছে, 360-এর মধ্যে এটা কত সেটা বার করতে হবে। তাহলে এটার অংশ পেয়ে গেছি 15/100, তাহলে এটা 360-এর মধ্যে কত সেটা আমাকে বার করে দেখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার কাটাকুটি করো, 0-এর সাথে 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 2 = 10, 2 দিয়ে কাটলে 18 × 2 = 36, 3 × 18 = 54। তারপরে কেন্দ্রীয় কোণ অবশ্যই একক লিখতে হবে ডিগ্রিতে, তাহলে দেখো বাংলার কেন্দ্রীয় কোণ পেয়ে গেছি 54 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, এবার কার লিখবো? ইংরাজির। তাহলে ইংরাজির প্রথমে ভগ্নাংশ বার করব। ইংরাজি কত আছে? 20, 20/100 আমরা ডাইরেক্ট বার করে দেবো 360 দিয়ে। কথাটা কি লিখব? যে ইংরাজি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কি শতকরায় আছে তাই 20/100, আর 360-এর মধ্যে কত সেটা বার করতে হবে। কাটাকুটি করো, 0 0 কাটা, এই 0-এর সাথে এই 0 কাটা, তার মানে কত হবে? 36 × 2 = 72 ডিগ্রি। এবার আছে অঙ্ক, তাহলে অঙ্কটা একইভাবে হবে। অঙ্ক কত পেয়েছে? 30, কতর মধ্যে? 100-এর মধ্যে, আর এটা 360। আমি কিন্তু এখানে শর্টকাটে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই লিখবে যে অঙ্ক বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 30/100 × 360। কাটাকুটি করো, এই 0-এর সাথে এই 0, এই 0-এর সাথে এই 0, 3 দিয়ে গুণ করো। এবার 3 × 36, 36-এর নিচে কিছু নেই মানে 1, তাই উপরে উপরে গুণ হয়, 3 × 6 = 18, হাতে 1, 3 × 3 = 9, আর 1 = 10, 108 ডিগ্রি। এবার হচ্ছে পরিবেশ, পরিবেশে কত? 15, 15/180, 15/100 × 336। দেখো এর আগে আরেকটা 15 ছিল, বাংলায় কত এসেছিলো? সেটা 54, তার মানে এটাও 54ই আসবে। ঠিক আছে, এটা দেখালাম না। তারপরে হচ্ছে শারীর শিক্ষা ও হাতের কাজ। শারীর শিক্ষা ও হাতের কাজ বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? 20/100 × 360। দেখো 20 ডিগ্রি, 20% ইংরাজিরও ছিল, তাহলে এটার শারীর শিক্ষাও ইংরাজি যেটা আসছে সেটাই মানে 72 আসবে, 72 ডিগ্রি। এগুলোকে বলা হয় কেন্দ্রীয় কোণ। কেন কেন্দ্রীয় কোণ বার করলাম? দেখো সবকটা কেন্দ্রীয় মান ডিগ্রিতে আসলো। এবার এই ডিগ্রির মানগুলো চাঁদার সাহায্যে আমি ওই বৃত্তর মধ্যে আঁকবো, সেটাকে বলা হয় পাইচিত্র। তাহলে প্রথমে একটি কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নেব, যে কোনো ব্যাসার্ধের। বৃত্তের এখানে কোনো ব্যাসার্ধ ফ্যাক্ট না, যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত টেনে নিলাম। প্রথমে কি করব? এই যে কেন্দ্রটা পেলাম সেই কেন্দ্রটা থেকে পরিধি পর্যন্ত একটি ব্যাসার্ধ টেনে নেব। সেটা যে কোনো এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে। আমার সুবিধার জন্য আমি এরকমভাবে ব্যাসার্ধ টেনে নিলাম। এটা ও বিন্দু, ও অবশ্যই নাম দেব। আচ্ছা, এইবার দেখো প্রথমে বাংলা কত ডিগ্রি পেয়েছি? 54 ডিগ্রি। চাঁদা প্রয়োজন হবে, এবার চাঁদা বসাবো। এইভাবে চাঁদা বসাবো, তো চাঁদা এরকমভাবে থাকবে, তো চাঁদা এরকমভাবে থাকবে। ঠিক আছে, তা দেখো কেন্দ্রের মধ্যে কিন্তু আমি চাঁদার কেন্দ্রটা বসালাম, এই যে এইভাবে। ঠিক আছে, তোমাদের ছবি এঁকেও দেখালাম। ঠিক আছে, আর এরকমভাবে দাগ থাকে চাঁদার মধ্যে, এরকমভাবে দাগ থাকে। তাহলে 54 ডিগ্রি, 54 ডিগ্রি কোথায় হবে? ঠিক এই বরাবর আসবে 54 ডিগ্রি, এই বরাবর আসবে। তাই আমরা মানে একটা বিন্দু নিয়ে নিলাম চাঁদার উপরে, 54 ডিগ্রির মান বসিয়ে এইবার চাঁদা সরিয়ে দেবো, স্কেল বসাবো, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো। ঠিক আছে, শুধু এতটুকু। এটা কত পেলাম? 54। এইভাবে এক একটা কোণ এঁকে দেখাবো। তোমাদের এঁকেও দেখিয়ে দিলাম, 54 ডিগ্রি হয়ে গেল, সেটা বাংলা হয়ে গেল। ইংরাজি কত আছে? 72। তাহলে আন্দাজ মতো এইবার দেখো 72 কিন্তু এর উপরে আর বসাবো না, এইবার চাঁদা কিন্তু বসাবো অন্যরকমভাবে, সেটাও বুঝে নাও। এটা 54, তো চাঁদা কিন্তু আর এর উপরে বসাবো না, এবার এই সরলরেখার উপরে 72 ডিগ্রি টানবো। তাই চাঁদা বসাবো কিন্তু এরকমভাবে বসাবো। বুঝতে পারলে? চাঁদা আমি এরকমভাবে বসাবো। এবার 72 কোন দিকে আসবে? এটা যদি 90 হয় তাহলে 72 ঠিক এই বরাবর আসবে। তাহলে একইভাবে বিন্দু টেনে নিলাম, চাঁদা সরিয়ে দিলাম, এই বিন্দু আর এই বিন্দু টেনে নিলাম, তাহলে এটা কত হয়ে গেল? 72। আশা করি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আবার চাঁদা সরিয়ে দেবো। এবার কত? অঙ্ক কত? 108। এবার 108-এ চাঁদাটা কোথায় বসাবো? এই 72 ডিগ্রির ওপরে, এইটার ওপরে। তার মানে কীরকমভাবে আসবে চাঁদাটা? এরকমভাবে আসবে চাঁদাটা। তাহলে কত পেলাম? 108। তার 90 কোনটা হবে? 90 হবে এই বরাবর, 90 হবে, তাই তো। আর 108 তার মানে একটু বেশি হবে, তার মানে এই বরাবর আসবে। এইটা হচ্ছে 108। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা যোগ করে দিলাম, তবে সেটা লিখবো। এটা পেলাম 108। তারপরে কি আছে? পরিবেশে কত আছে? 54। তাহলে চাঁদা বসাবো ঠিক একইভাবে, এইভাবে বসাবো চাঁদা।
ঠিক আছে, চাঁদা এই সরলরেখার সাথে চাঁদা সরলরেখা সমান করব, তারপরে কত ডিগ্রি আঁকবো 54 ডিগ্রি। 54 মানে কি, এইটা যদি 90 হয় মানে এই বরাবর আসবে 54, এইটা আসবে 54, ঠিক আছে। আর বাকিটা 72 তো হবেই, তাই না? তুমি চাঁদা বসিয়ে তাও মাপবে, দেখবে এটা 72ই আসবে, বাকিটার মাপার প্রয়োজন হবে না, কারণ এগুলো তো 360-এর মধ্যে আসছে, তাই না? তাহলে একটা চাঁদা যদি আমরা এইভাবে বসাই আবার উল্টো দিকেও বসাই তাহলে সেটা 360ই হচ্ছে, তাই বাকিটা 72ই আসবে। যদি তুমি ঠিকঠাক মতো চাঁদা বসিয়ে কোণগুলো মাপতে পারো, বাকিটার মাপার প্রয়োজন হবে না, 72ই চলে আসবে। এইভাবে তোমাকে কেন্দ্রীয় কোণ এঁকে পাইচিত্রের মধ্যে বসাতে হবে। এবার তোমাকে এগুলো আলাদা করে দেখাতে হবে যে 54 ডিগ্রি কত, সেটা কী ছিল, বাংলা লিখবো, 54 ডিগ্রি সেটা পেলাম বাংলা। আচ্ছা 72 ডিগ্রি কী পেয়েছি, ইংরাজি, তার মানে এটা লিখবো ইংরাজি। 108 ডিগ্রি কী ছিল, অঙ্ক। 54 ডিগ্রি কী ছিল, পরিবেশ। আর 72 ডিগ্রি শারীর শিক্ষা ও হাতের কাজ। বোঝা গেছে, হাতের কাজ। তাহলে এটা হয়ে গেল তোমার পাইচিত্র, কেন্দ্রীয় কোণ আর পাইচিত্র টোটাল তোমাদের একে দেখিয়ে দিলাম। আশা করি বোঝা গেছে। তারপরে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে তোমাদের এই 4 পর্যন্ত অঙ্ক দিলাম, ভিডিওটা বেশি লম্বা করব না। ভিডিও অবশ্যই ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটি সদস্য হয়ে যাও। আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।